বরফটা এসে গেছে দিদির ইন্টারভিউয়ের মাঝে দাবি ছিল যে বরফ আসতে হবে একটু দেখি রিজার্ভ ব্যাংকের উচিত এই মুহূর্তে প্রভাতিদির গলাটা সংরক্ষণ করা, কারণ সোনা আসলে রিজার্ভ ব্যাংকে রাখা উচিত, এই গলাতে আসলে সোনা আছে। আমাদের কি ক্লাসের একটা নিয়ম বলছিলে যে কোন তিনজনকে তুমি বলে দাও যে এই তিনটে জিনিস যেন থাকবে না? বলো না কি আছে বলবো, কেউ কিছু মনে করবে না তো। বেগম আখতারজির আমি গল্প শুনতে চাই। এই মানে কাটের মাঝে মাঝে যে যে মজার কথাগুলো হচ্ছে সেগুলো তো আপনারা বুঝতে পারছেন না, সেটা সব সময় সবার জন্য নয়, এটা আমাদের জন্য, এটা আমাদের মোমেন্ট। আপনারা বাকি ইন্টারভিউটা দেখুন। বেগম আখতারজির আমি একটু গল্প শুনতে চাই তোমার কাছে, ওই রেডিওতে প্রথমবার দেখা, ভিতর থেকে জড়িয়ে আসার গল্প। বাট তার আগে বরফটা এসে গেছে দিদির ইন্টারভিউয়ের মাঝে দাবি ছিল যে বরফ আসতে হবে একটু দেখি ম্যাম। বরফ চলে এসছে। ও কথা বলবো তাতে কি যাবে না বাবা রে। বাবা তুমি এটাও ব্যাপার যে সত্যি এই জিনিসটা কিন্তু কেউ পারে না, কারণ নেই, তাই না? যতই চেষ্টা করো। এটা পিকুলিয়ার। হ্যাঁ বাবা রে, তুমি বরফ চিবোচ্ছো, এরপরে আমি এরপর দেখতে চাই গানটা। গান যা বলবি তাই। ইয়াদ পিয়া কি আয়ে ये दुख सहना जाए हाय राम याद पिया की आए। রিজার্ভ ব্যাংকের উচিত এই মুহূর্তে প্রভাতিদির গলাটা সংরক্ষণ করা, কারণ সোনা আসলে রিজার্ভ ব্যাংকে রাখা উচিত, এই গলাতে আসলে সোনা আছে। দিদি আমাকে একটু ইয়ের গল্প শোনাও না। কত কি জানিস বাবু, আমি তাই ভাবছি যে ঠাকুরেরও সেই সোনা সুস্থ থাক, এটাই আমার কাছে চাওয়া পাওয়া আর কি। আচ্ছা আমাকে একটু বেগম আখতারজির ওই গল্পগুলো শোনাও না, যখন উনি রেডিওতে গান করছেন না, তুমি তোমার মাকে বলছো যে উনি কখন রেডিও থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তখন ওই ঘোরাফেরা করতে, আর রেডিও রোজ মা বাবা শুনতেন গান রেগুলার। পরবর্তীকালে মানে মা খুব ভালো গাইয়েছিলেন, বাবাও খুব ভালো গাইতেন। হ্যাঁ, বাবার একটু সরু গলা, কিন্তু মার নাকি আমার মতো গলা ছিল। শেষ মুহূর্তে মা আমায় বলল, তুই এরম বলছিস, ইয়ে করছিস, তুই কি বলছিস? আমি একসময় গাইতাম রেডিওতে, 5 টাকা মাইনে পেতাম। ফিস পেত, মাইনে না ফিস বলা হয়। হ্যাঁ 5 টাকা, চিন্তা করো তখন কখনকার সময় 5 টাকা ফিস। হ্যাঁ, তো যাই হোক এই আর কি। তারপরে আমি যে আমার না, এখানে আমার লখনৌতে প্রোগ্রাম এলো, লখনৌ রেডিওতে আমার প্রোগ্রাম। তো ওইখানে লখনৌতে এসেছিলেন বেগম আখতারের বেহনই, মানে ভগ্নিপতি। হ্যাঁ, তো ও আমার গান শুনেছে, রেডিও এরম হচ্ছে, আমি ওনার গানই তো গাইছি, আমিজির গানই গাইছে। তো গাইতে তখন উনি করলেন কি, পায়চারি করছেন করিডোরেতে, ইয়েতে, হ্যাঁ রেডিও স্টেশনে। তারপরে আমি বেরিয়ে এসেছি, আমাকে তখন ধরেছে, ধরে বলছে, আরে ক্যা বাত হ্যায়, আপ কন হ্যাঁ, কাহা সে আই হ্যাঁ, এরকম জিজ্ঞেস করেছে। তখন মানে আমার সঙ্গে সাহেব ছিল, সাহেব বললো যে এরকম এরকম আমরা কলকাতায় থাকি, এরকম এরকম, বললো চলিয়ে আপকো লে যাতে হ্যাঁ আম্মি জি কে পাস। চিন্তা করো, সত্যি কিছু কিছু মানে আমার যে ভাগ্যে, আমি গত জন্মে সত্যি কিছু পুণ্য করেছিলাম বলে এইসব ইয়েগুলো, সুযোগগুলো হস্তিদের পেয়েছি। হ্যাঁ বড় বড়, এবং তোমাদের মতো ভালো ছেলে মেয়ে পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার, সত্যি বলছি। যাই ওখান থেকে আমাদের নিয়ে গেলেন আম্মিজির বাড়িতে লখনৌতে। সে তো বিশাল বড় বাড়ি, বাগানালা, বাগানে নানান রকম ফল, নানান রকম ফল যাচ্ছে আসছে, মানে এই বিক্রি টিক্রি হয়। যাই হোক, তারপরে আমরা সকাল সন্ধেবেলা, হ্যাঁ সন্ধেবেলা বসলাম গানেতে, আম্মিজি বসলেন, চল বেটিয়া ব্যাট। তো ওই গান গাইছি, গাইতে গাইতে এই যে এ মোহব্বত তেরে আঞ্জাম পে রোনা আয়া, এইটা শেখাচ্ছেন, এবং অনেকক্ষণ ধরেই গাইছেন, আমি তো শুনেই যাচ্ছি, করছিও, মাঝে মাঝে ইয়ে করছি, সাবাস বেটি সাবাস, এইরকম বলছে। এইবার হয়েছে করতে করতে রাত্রির 11টা হয়ে গেছে, এদিকে সাহেব রেগে যাচ্ছে, এতক্ষণ ধরে একটা গান শিখতে লাগে। যেই বেরিয়েছে তখন বলছে মাতাজি, তখন বলছে বেটা গুসা হো গিয়া না, বলে নেই নেই নেই, ওর সামনে কী করে বলবে,
তো যাই হোক, এই যে তালিম দেওয়া ব্যাপারটা, এটা সত্যি কথা ধৈর্য ধরে তোমায় নিতে হবে। এই যে এখনকার যে জেনারেশন বলছি না, একটা ক্লাস করবো মাসে, হ্যাঁ মাসে মাসে একটা ক্লাসে কি হয় রে তোদের, কি হবে? এই কাজগুলো করতে পারবি ভালোভাবে না তুললে? তুমি ওইটা তোমাদের কি ক্লাসের একটা নিয়ম বলছিলে যে কোন তিনজনকে তুমি বলে দাও যে এই তিনটে জিনিস যেন থাকবে না? বলো না কি আছে, বলবো, কেউ কিছু মনে করবে না তো? না অ্যাকচুয়ালি দেখ, সত্যি কথা এখন তো ওই সবই তো হচ্ছে। আমি এটাকে সত্যি, এই দেখো তুমি দেখো আমার ইয়ে দেখো, আমার ড্রেস দেখছো তো, আমি কোনো দিন পেট কাটা বগল কাটা জামা কাপড় পরিনি, একদম পরিনি। আমি নিজে পছন্দ করি না, সুতরাং আমার কাছেও অ্যালাউ করি না। এবং আমার সঙ্গে যারা ওঠে আসে কত সুন্দর সেজে গুজে, কত ভালো আসে, তার মনটাই ইয়ে হয়ে যায়। তো সো দ্যাট আমি মানে প্রথমেই আমি বলি যে তিনটে জিনিস নট অ্যালাউড। নাম্বার 1 লায়ার, নাম্বার 2 ক্যারেক্টারলেস, অ্যান্ড নাম্বার 3 ড্রাঙ্কার। আজও পর্যন্ত বাবু কেউ আমার এখানে এসে ড্রিঙ্ক করা বা এ করা, নেভার। টপ লোকেরাও তাই, তারা জানে আমি এরকম, সুতরাং আমি অ্যালাউ করি না। দিদি আমাকে ওই সময় গল্প না, তুমি যখন বেগম আক্তারের গান তুমি রেডিওতে শুনছো, মনে আছে যে কি কি গাইতেন তিনি, মনে আছে? এই তো সব এই যে দিওয়ানা বানানা এটা, হ্যাঁ, তারপরে দাদরা চাদরা সব আছে না, মোর বলমুয়া পরদেশি, বলমুয়া পরদেশি, মো বলমুয়া পরদেশিয়া, মোর বলমুয়া পরদেশিয়া, चिट्ठिया मैं लिख लिख भेज दो विदेशवा, सैया छोड़ दे नौकरिया, सैया छोड़ दे नौकरिया, सैया छोड़ दे नौकरिया, मोर बलमुआ परदेसिया। কত গান আছে, সব কত গান, কত শোনাবো। আর এই জন্যে আমি এখন বলি, জানিস তো, একসময় আমার খাসাইও বলতেন যেটা নাকি, ले बेटा ले जा जितना मर्जी ले कितना रोज़ जिंदा रहूँगा। तो मैं भी ऐसा बोलती हूँ, ले मेरे से ले, पैसा का बात मत कर, ठीक है? जितना होगा भगवान तो देता है, जितना देता दोनों टाइम खाना मिल जाए, 10 साल। ঠিক বলেছি? তুমি গায়ের কাঁটা তুলে দিচ্ছ আর কি। আর আরও একটা বিষয় দিদি, এই যে এখন তো ফাস্ট পৃথিবী, মানে T20 পৃথিবী, ফাস্ট ফুডের পৃথিবী, আমাদের ধৈর্য কমে যাচ্ছে, আমাদের সময়ের মধ্যে আমরা ছুটছি, আমরা অনেক কিছু করার জন্য ছুটছি, আমাদের ধৈর্য নেই, আমাদের কোনো কিছু করার মতো সেই সময়টাই আমরা দিতে পারছি না। এই পৃথিবীতে দাঁড়িয়ে তুমি এই যে ভারতের রাগ প্রধান সঙ্গীত, যার জন্য এতটা সাধনা প্রয়োজন, এর ভবিষ্যৎটা তুমি কিভাবে দেখো? মানে আজ থেকে অনেক বছর পরেও এটা তো একটা অত্যন্ত মানে ভারতের একদম নিজস্ব বলা যেতে পারে, একদম রিচ কালচার। গায়ে কাটা দিচ্ছে সত্যি। আমাদের কথায় আছে, এক সাথে তো সব সাথে, সব সাথে তো সব যায়। তুমি 10 রকম নিয়ে ইয়ে করছো, হ্যাঁ, সেখানে কোনোটাই হবে না তোমার আলটিমেটলি দেখা যাচ্ছে। আর এখনকার যা পরিস্থিতি, ওই রকমই দেখছি। ছোট ছোট ইয়াং জেনারেশনরা কী শিখছে বলো, কোথায় শিখছে? আর যেই যে এখনই আমার, হয়তো আমি কী বলবো, ভগবান ঠাকুর, এইরকম যেন আমার একটা মনে হয়েছিল, আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছি না কিসের জন্যে নিজেই বলছি মনে নেই, যে আমি ভাবছিলাম এই কথাগুলো আমি যাতে বলতে পারি, একটা সুযোগ যাতে হয়। দেখো ঠাকুর তোমাকে পাঠিয়ে দিয়েছে। আর আমাদের শ্রীধর নারায়ণ, সেও এসছে স্বপ্ন দিয়ে ঠাকুরদাদার কাছে। শ্রীরামপুরে আমাদের আসল বাড়ি, সেই শ্রীরামপুরে আমার ঠাকুরদাদা গঙ্গায় স্নান করতে যেতেন রোজ, ওই জবা কুসুম হাতটা এরম করে যেতেন, আর বলতেন 3 দিন ধরে, বলছে জবা কুসুম বলতে গিয়ে বলছে যে 3 দিন ধরে হাতে কি একটা ঠেকছে। তারপরে 3rd ডেতে রাত্রির বেলায় ঠাকুরদাদা আমার কাকা কাকি পিসিমাদের সব ডেকে পাঠিয়েছে, বলে দেখ এরম হচ্ছে, আমি কি করব বল। হ্যাঁ, তখন বাবা মা সবাই, পিসিমারা সবাই বলেছে যে বাবা তুমি এক কাজ করবে, তুমি হাতটা মুড়বে না, হাতটা এরম করে রাখবে।
মন্ত্রটা বলবে, যদি কিছু আসে তাহলে হাতের ভেতরেই আসবে। তো ঠিক তাই হলো। রাত্রে সারা রাত জেগেছিল, আর স্বপ্ন দিল ঠাকুরদাদাকে, তুই আমাকে নিয়ে চল, হ্যাঁ, তুই আমায় হেগো কাপড়ে একটা বাতাসা দিবি, আমি তোর কাছে থাকবো খেয়ে। অদ্ভুত ব্যাপার ভাই, কি বলবো। তারপর ঠাকুরদাদা ওই ঠিক তার পরের দিন ওই হাতে পড়লো এত বড় শালগ্রাম শিলা। সেই শালগ্রাম শিলা বাবার ঠাকুরদাদার কাছে ছিল। ঠাকুরদাদা যাওয়ার আগেই বাবাকে দিয়ে দিল। বাবা মাথায় করে হেঁটে শ্রীরামপুর থেকে এসে আমাদের কলকাতার বাড়িতে বাবা ওই শ্রীধর রাখলো। হ্যাঁ, এখন এই শ্রীধর এত বড় ছিল, এইরকম সরু হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। আর তোমার আতর দিয়ে দুবেলা চান করানো হয়। তো বড় ভাই ছোট ভাই দেশপ্রি পার্কে আমার ওখানে বাড়ি আছে, ওইখানে থাকে, শ্রীধর ওখানে রয়েছে। আর পিকিউলিয়ার, আমি যেটা চাই মন থেকে সেটা ঠিক হয়ে যায়। তুমি এসে হয়তো বললে যে আমার দিদি আমার এই জমিটা আটকে গেছে, আমি কি করবো, যে তুই যে আমার কানে শুনিয়ে দিলি, ব্যাস ওটা আবার তোর ফ্রি হয়ে গেল। এরকম খুব ভালো। তো হ্যাঁ, তারপর তো এই ভবিষ্যৎ কিভাবে দেখো, এই যে মার্গসঙ্গীত, ভারতীয় মার্গসঙ্গীতের ভবিষ্যৎটা তুমি কিভাবে দেখো? মানে এই যে ব্যাপারটা কি বলছিস আমি বুঝতে পারছি। মানে আমাদের ধরো এখন সবাই তো খুব শর্টকাটে সাফল্য খোঁজে, সবাই চায় যে আমি একটু গান শিখবো, আমার 4টে নাম হবে, অমুক জায়গায় করবো, 3টে শো করবো। এই যে একটা দীর্ঘ সাধনার যে একটা পদ্ধতি, এইটা ভবিষ্যৎ প্রজন্মের কতজনের কাছে থাকতে পারে, বা এর ভবিষ্যৎ তুমি কিভাবে দেখছো? যে এটাই মানে ভাবা মুশকিল, বলা মুশকিল, কারণ আমি তো আর সব বাড়িতে যেতে পারছি না, বা আমিও এখানে গোয়ালে শেখাই না গান। গোয়াল মতলব আমি একজন করে শেখাই, হ্যাঁ, একদম 1:1 করে শেখাই, এবং তার মাথার ভেতরে ঢুকিয়ে দিই, সেকেন্ডেতে ওকে আর ইয়ে করতে হবে না, হ্যাঁ, এরকম। তারপর বলি বাড়িতে প্র্যাকটিস করবি, যে গেয়ে দিচ্ছি আমি সেটাকে তোরা চালাতে থাকবি সবসময়। হ্যাঁ, এই যে মেথডটা বা এই ব্যাপারটা কে জানে না জানে আমি সেটা জানি না, এবং আমি বললে কি আর শুনবে, বা সেরকম কথা নয়। আমি যেরকমভাবে চলি তবে একটু বলে দিতে পারি, এইটুকুই আর কি, যে রেওয়াজটা দরকার। যাই করো, যাই গান, সব জিনিসেরই, শুধু গানের কথা নয়, অফিস কাচারি বলো, যেখানে যা কাজ করছো সেটা মন দিয়ে করা, আর মন প্রাণ দিয়ে। তখন একটা ভালো কাজ করছো তুমি, সেটা করতে গেলে তুমি একটা নতুন কিছু দেখালে অটোমেটিক্যালি তোমার একটা গ্রেড বেড়ে গেল, তাই না? এগুলো আমার জানা আছে, দেখা আছে, এরকম ভালো কাজের জন্য সে আপগ্রেড হয়ে গেল, আর একটু হায়ার ইয়েতে চলে গেল, এইরকম। তো এটাই করা উচিত। হ্যাঁ, সত্যজিৎ রায় শুনেছিলাম তিনি নাকি আক্ষেপ করেছিলেন যে আমি আমার কোনো ছবিতে প্রভাতীকে দিয়ে গান গাওয়াতে পারলাম না। উফ, এটা একটা বিশাল ব্যাপার। আমি হাউ হাউ করে কেঁদেছি। তুমি বলো যে আজকে ভাবা যাচ্ছে উনি লাস্ট মোমেন্টে বলে গেছেন এই মেয়েটির সঙ্গে আমার দেখা হলো না, প্রভাতী মুখার্জির সঙ্গে। ছেলেটি যখন বলছে, আমি সত্যি সত্যি বলছো তুমি? না না, তুমি মিথ্যে কথা বলতো। সত্যজিৎ রায় আমাকে কী করে বলবে, কেন বলবে এরকম? বললো বিশ্বাস করুন, আন্টি কি যেন আমাকে বললো, গুরুমা উনি এই কথা বলেছেন। এবং সত্যজিতের ছেলেও যে, হ্যাঁ, সন্দীপ ভাই, সন্দীপও মানে ভীষণভাবে বলেছে, করেছে। তো এটা সত্যি কথাই মিরাকল ব্যাপার। আমি খুব কেঁদেছি যে আমাকে ইয়াদ করেছেন, এটাই তাই না বড় কথা, বিশাল পাওনা আমার। এতদিন জানতাম না, এরকম হয়তো অনেকেই আছে এরকম আমাকে দেখেছে, জানে, করেছে। হ্যাঁ, কী বলবো, সত্যি বলছি। আমি একটা কথা আবার বলছি, আমি কিন্তু নিজেকে নিচু করি না, নিজের স্ট্যান্ডার্ড থেকে নিচু করি না। তুমি কেটে দিতে পারলে কেটে দেবে, হ্যাঁ। আমি আমার স্ট্যান্ডার্ডে থাকি। আমার স্ট্যান্ডার্ড মানে আমি একটা প্রোগ্রাম যেটা করি, প্রোগ্রামে যে রেমুনারেশনটা নিই সেটা আমায় দিতে হবে, না দিলে আমি যাব না। হ্যাঁ, ওই টু করে ডাকলো, চলে গেলাম, নট দ্যাট। আর ওই স্ট্যান্ডার্ড থেকে নাবি না, সেখানে 10টার জায়গায় আমি 2টো প্রোগ্রাম করি। এই করে এতদিন আমার কিন্তু টাচুর বেশি বলবো না, কলকাতা শহরে 3টে বাড়ি করেছিলাম। আর ও কী করে করেছি আমি সব চাই, এগুলো বাদ দিয়ে দিছে। আচ্ছা দিদি, আমাকে একটু অন্য গল্প শোনাও। এই যে তুমি তো তোমার সময়ে অনেক কণ্ঠশিল্পীকে শুনেছ, যারা দিকপাল, আমি তাদের কথা বলছি না, বাট
তোমার সমসাময়িক যারা, তাদের কার গলা শুনে মনে হতো আহা বড় ভালো গায়, এরকম যদি মানে হয় না যে এরকম যদি গাইতে পারতাম, এরকম কি কখনো মনে হয়েছে কাউকে দেখে বা কাউকে শুনে? তোমার আমলে তো অনেকই ছিল, মানে লতা মঙ্গেশকর, আশা ভোসলে থেকে শুরু করে তার পরবর্তী প্রজন্ম, আগের প্রজন্ম, অনেক অনেক কণ্ঠস্বর এসছে ভারতবর্ষে, যাদের কণ্ঠস্বর শুনে রীতিমতো ঈর্ষা হয় যে কোনো সঙ্গীত শিল্পীরই। কাকে দেখে মনে হচ্ছে যে না এ দারুণ, আমার খুব খুব অন্তরের কাছাকাছি, এরকম মনে হয়েছে কাউকে? দেখো, এখন ব্যাপার হচ্ছে এনারা সত্যি কথাই টপে রয়েছেন। আর এখানে আমি বলাটাও ঠিক নয় যে কারোর নাম দিয়ে বলবো, কিন্তু যেমন ধরো বম্বের আলাদা, বম্বের ব্যাপারটা এখন ভীষণ আলাদা, কারণ আমি এখন রেগুলার যাওয়া আসা করছি তো। হ্যাঁ, আমিও কিছু কাজ পেয়েছি, সেই কাজ করেছি রবীন্দ্র জৈনের। হ্যাঁ, রবীন্দ্র জৈন মারা গেছেন। আচ্ছা, যে মাসে মারা গেছেন তার 2 মাস আগে সরস্বতী পুজো ছিল, সেই সরস্বতী পুজোতে আমার কাছে ছিল, আমার বাড়িতে রবীন্দ্র জৈন ছিল, এসেছিল, সেখানে গান তৈরি করেছে, অনেক ইয়ে করেছে। তো ওর বাড়িতে গেলাম, উনিও এখন আমাকে দিলেন, মানে ওনার মা তোমার প্রায় 1000টা গান তৈরি করেছে, উর্দুতে লিখেছেন। সেইগুলো এখন সুর করতে হবে আমাকে, হঠাৎ করে অ্যাকচুয়ালি এমনি দেখা করতেই গিয়েছিলাম আমি তো বম্বেতে। অতটা আমি তো গিয়ে কোনো দিন পাবলিসিটি করিনি আমার নিজের, কোনো দিনও না। হ্যাঁ, যে এই যে আজকে দেখতো ওরা জানতে পারছি, যেরকম আজকে তুই এসে গেলি হঠাৎ করে, হ্যাঁ, এটা আমি ভাবতেই পারছি না, এটা আমার সৌভাগ্য মনে করছি আমি নিজেকে। না বাবু, সত্যি বলছি, এর তো আসে কানে আসে। যাই হোক, তো সেখানে মিষ্টি তো লতাজি আছেই, ওদিককার কথা বলছি। আশাজির তো একটা অন্য টাইপ অফ মিউজিক, গান, ভোকাল। হ্যাঁ, আর আর আমাদের কলকাতা, আমাদের এদিককার তো সব আছে খুবই ভালো। হ্যাঁ, এবার হৈমন্তীর গলাটা মানে একটা এমন একটা জায়গায় সুইটনেস আছে, সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসে হৈমন্তীর। হ্যাঁ, কিন্তু হৈমন্তী আমাকে কোনোদিনও বলেনি তুই ভালো গাস, একদিনও বলেনি। হ্যাঁ, একদিন লাস্টে বলেছে, লাস্ট প্রোগ্রামটায় আমরা ওই যে দুর্গা পুজোর ইয়েতে সব প্রচুর জল হলো না, মানে হাঁটু অবধি জল, সেই হাঁটু জল পেরিয়ে আমরা গেছি, মনে হচ্ছিল পুকুর আর রাস্তা এক হয়ে গেছে, ডুবে যাব, কোথায় চলে যাব। আমি আর তনয়া আমার মেয়ে গেছিলো। হ্যাঁ, তারপরে ওখানে গিয়ে দেখলাম যে কেউ আসেনি, আমরাই ফার্স্ট গেছি। আমি লেট করি না কোনো জায়গায়, কোনো ব্যাপারে। আমি সবসময় অ্যাডভান্স বসে থাকবো, কিন্তু লেট করব না, আমার বদনাম যাতে না হয়, এটা এই হলো। আর তোমার গিয়েছি, এবার সব আসছে, আস্তে 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 একদম অনেক শেষে রাত্রিবেলায় এলো তোমার ওই হৈমন্তী এলো, তারপরে শ্রীকুমার এলো। যেখানে সন্ধ্যে 6টার সময় আমাদের প্রোগ্রাম হওয়ার কথা, রাত্রির 11টায় আমাদের প্রোগ্রাম হলো, বুঝেছো? ওই শুটিং সব বড় ওই বসে করে সমস্ত। তারপরে গাওয়াটা হয়েছে। এবার আমি একটা গান গেয়েছি, আমার লাস্ট বই, যেটা তপন সিনহার, হ্যাঁ, 3 মূর্তি, বাংলা গান, বুঝেছো? ওইটা আমি গেয়েছি। হ্যাঁ, ওটা বলছি, ওটা কোন গান কি জানো? হ্যাঁ, ফুল করবি ঘুমটা খোলো, ডাকছে গাছে বুলবুলি, ফুল করবি ঘুমটা খোলো, ডাকছে গাছে বুলবুলি, ও কালো মেঘ আরে সোনা, ও কালো মেঘ আরে সোনা, ঝরবে আমার ফুলগুলি, ফুল করবি ঘুমটা খোলো, ডাকছে গাছে বুলবুলি। তুই কি করে জানলি ও কিছু বলবে? সত্যি। এবার আমরা তো গেলাম, এলাম, বাড়ি ফিরলাম, আমাদের 1:30 2টো হয়ে গেছে, 2টো। হৈমন্তী তারপরে এসছে আরও। হ্যাঁ, এসে বাড়িতে ঢুকে আমাকে ফোন করেছে। আমি অবাক হয়ে গেছি, অত রাত্রে কে ফোন করতে পারে। তারপরে বলছে যে আলি তুই কী গান গাইলি, আলি তুই কী গান গাইলি।
হ্যালো তুই বলছিস, তোর মুখ দেখে তো তুই তো আমাকে কোনোদিনও ভালো বলিস নি। হ্যাঁ, তো বলি যে হ্যাঁ তুই আজকে খুব ভালো গান গেয়েছিস। আমি ওই শুনেই কাঁদতে আরম্ভ করে দিচ্ছি। আমি ওর যে ভালো বলেছে স্বাভাবিক, ও তো একটা জায়গায় রয়েছে, ওর বলাটাও তো একটা, শোনাটাও তো একটা ভাগ্যের ব্যাপার, আমি এটা নিজেকে মনে করি। তো এইরকম আমাদের তখন ওই সময় ছিল আরতি দিচ্ছিল, হ্যাঁ, প্রতিমা ব্যানার্জি, প্রতিমাদের গান তো মানে আহা কি গান, চোখে জল রাখা যায় না। যেমনি গলা মিষ্টি তেমনি সফট স্পোকন, খুব সফট স্পোকন। আর এরকম আমরা অনেক, আমি তো সবসময়, আমাকে কেন দিত জানো এই সব শিল্পীদের শেষে লাস্টে দিত, কেন বলো তো, আমি তো এইসব গান গাই, হ্যাঁ, এই ঠুমরি দাদরা গজল এইগুলো গাই। তোরি তিরছি নজরিয়া কে তোরি তিরছি নজরিয়া কে শুধু দুটো গল্প করে আজকে এই এপিসোডটা শেষ করবো। আমি শুনেছি বেগম আক্তার নাকি ভীষণ ভালো রান্না করতে পারতেন। বাবা, খাওয়া দাওয়া তো ওর বাড়িতে প্রচুর। আর মানে কি বলবো, রান্না আম্মিজি ভীষণ ভালো রাঁধে। আম্মিজির যে বোন, পরবর্তী বোন, দুজন জমজ ছিল, তো ওই ওই সেকেন্ড বোন মাসি আন্টি বলতাম, তো ওরাও ওদের বাড়ি ঘরেতে ঘরা, মানে কি আম্মিজি কথা বলছে কি, খাঁ সাহেবের বাড়িতে কেউ গেলে আরে বেটা জলদি এক দস্তরখান বিছা দে, খানা লাগা দে, যে আসতো তাকেই খানা, ওদের সবাইকার অল থ্রু। বলে না আমাদের একটা কাহাবত है, বাঙালি का गाड़ी, হ্যাঁ, पंजाबी का नाड़ी, और इंग्रेज का বাঙালি का बाड़ी, पंजाबी का नाड़ी, इंग्रेज का गाड़ी, मुस्लिम का हाঁড়ি। হাঁড়িতেই শেষ ওদের সব, খাওয়া দাওয়াতেই শেষ, মানে, এবং কোনো লোক গিয়ে বাপাস আসবে না, শুধু জল খেয়ে আসবে না। আমি নিজের চোখে দেখেছি, নিজে জানি ব্যবস্থা এরকম পুরো একদম একদম শেষের মুহূর্তে এই যে বিখ্যাত মানুষদের কোন কথাগুলো, তোমার যেমন আজকে প্রচুর কথা আমার অন্তরে রয়ে গেল, এই ইন্টারভিউতে যারা শুনছে তাদের অন্তরেও ডেফিনেটলি থাকবে, এই বিখ্যাত মানুষদের কোন কথাগুলো আজ এতগুলো বছর পেরিয়ে এসে এতদিন গানের সাধনা করার পরও কানে বাজে, মনে হয় যে আহা বড় এই কথাগুলো বলতেন, এগুলো জীবনে শিক্ষা হয়ে রয়ে গেছে, এরকম কিছু কথা মনে আছে এদের দুজনের বা আর অন্য কারুর? মানে এগুলো বলবো আর কি বলো, সারাক্ষণই তো বলতেন, হ্যাঁ রেওয়াজ করো, রেওয়াজ, जो रेवाज करना चाहिए समुंदर है, हाँ वो इतना आसानी नहीं है, কিছু কিছু বলতেন। আর মিরাজিও বলতেন, মিরাজির অনেক স্টুডেন্টরা ছিলেন, হ্যাঁ, এবং তার ভিতরে আমার গলাটাই তো আমার একটা অন্য টাইপের গলা, সবাই বলে, এটা আমি শুনে এসেছি, আমি নিজে মনে করি না। তবে গান যেটা গাইবো আমার মনে, হ্যাঁ এটা বলতে পারি যে এই যে গান শিখে ডিটো গাওয়াটা মুশকিল, এবং মানে আমাদের যারা বলে ইয়ে করে, যারা ক্রিটিসাইজ করে, তারা বলে যে নকল করে গাইছে, হ্যাঁ, কিন্তু নকল করা অত সোজা নয়। নকল করে গাইবে যে সেই সত্যিকার গাইয়ে গুরুর গান গাইছে, আদারওয়াইজ আমি মানি না, আমি বলি না যে বলবে সে জেলাস। তোমায় যদি বলে তুমি ভালো গাইছো না, তুমি নকল করে গাইছো, দ্যাট মিনস সে জেলাস, হি অর শি, বুঝেছো? তো এইটুকু আমি বলতে পারবো। তবে এগুলো আর করো না কেউ, ছেলেমেয়েরা তোমরা সুস্থভাবে থাকো। আর গানের কথাই বলছি, গান গাইলে প্র্যাকটিস করতেই হবে। রেওয়াজ তো মানে একদিনে মানে সকাল বিকাল হাফ অ্যান আওয়ার করে, মিনিমাম হাফ অ্যান আওয়ার। আগেকার কি ঘন্টার পর ঘন্টা রেওয়াজ হতো, কোনো ঘড়ি টড়ি ছিল না, মা কখন খেতে ডাকবে তখন গিয়ে খাবো, আদারওয়াইজ চলো রেওয়াজ করো। হ্যাঁ, একদম শেষ মুহূর্তে বেগম আক্তারের কোনো গান যদি, রেডিওতে শোনা গান যদি তোমার এখন মনে থাকে, আমাকে 1-2 লাইন করো, এটাই আজকের ক্লোজিং নোট হোক, আজকের উপসংহার এটাতেই থাক। আচ্ছা, এই গানটা আম্মিজিও গেছে, সবাই গেয়েছেন। আজ জানে কি জিদ না করো, यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो, आज जाने की जिद
না করো। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। আমাদের আশীর্বাদ করবেন যাতে আপনার এই এত শিক্ষা থেকে অন্তত কিছু যাতে নিতে পারি, যেন কিছু শিখতে পারি। আর আমাদের অজস্র অজস্র ভালোবাসা তোমার পায়ে প্রণাম হয়ে ঝরে পড়ুক। আপনারাও ভালো থাকবেন। পরের দিন আরও একটা এপিসোড থাকবে আপনাদের জন্য। কেমন লাগলো আজকে আমাদের এই অনুষ্ঠান আমাদের জানাতে ভুলবেন না।